কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় এমন কোন সুনির্দিষ্ট কারণ তার ভাষণে উল্লেখ করা হয়নি। সাধারণত যখন কোন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের ভাষণের পর্যালোচনায় দেশের কোন রাজনৈতিক দল এই ধরনের বক্তব্য উপস্থাপন করে, ইটস কমপ্লিটলি বলতে হবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটাকে আপনাকে কমপ্লিটলি মেনে নিতেই হবে সরকারের, এটা তারা মেনে নেয়নি। এবং ডক্টর ইউনূস কিন্তু এটা ব্যাখ্যা করেননি যে কেন তিনি এপ্রিলে চাচ্ছেন। তিনি বলেছেন বারবার একটা কথা দুয়াশা সৃষ্টি করছেন, এবং সেই যে মানে কি বলা যায় যাদের তিনি তো বারবার বলেছেন যে ছোট সংস্কার হলে ডিসেম্বরে, বড় সংস্কার হলে এপ্রিলে। এবং can I ask you do you know what is the small reform and what is the big reform? দেখেন এখানে আপনি জানেন যে অনেকগুলো সংস্কার করেছেন, এটা এখন পর্যন্ত 10 মাস হয়ে গেছে। তিনি বলেন ছোট সংস্কার, বড় সংস্কার, what you need to do। ভাই সংস্কার তো এগুলো দেখার বিষয় না। এখানে তিনি বলেছেন যে 27টা সংস্কার কমিটি গঠিত হয়েছে, এরা অনেকে রিপোর্ট দিয়েছে, ঐক্যমত্য কমিশন হচ্ছে, ঐক্যমত্য কমিশন বিএনপির সঙ্গে মিটিং করেছে, অন্য দলের সঙ্গে মিটিং করেছে, আস্তে আস্তে রিফর্মের দিকে যাচ্ছে। পরে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে নির্বাচিত রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবে। কিন্তু সংস্কারগুলো যদি করে দিয়ে যায়, এই হচ্ছে গিয়ে মানে আমার কথা আর কি। এখন one second can I ask you again, এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন না হয় ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে যদি হয়, আমরা পাচ্ছি 6 সপ্তাহ। ডু ইউ বিলিভ যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সেই নিশ্চয়তা দিতে পারবেন 6 সপ্তাহ পরে নির্বাচন হলে তিনি ওই সংস্কারগুলো করে ফেলতে পারবেন? বলেন তিনি পারবেন কিনা? শুধু নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত না, এখনো ভোটার তালিকা হালনাগাদকরণ, সীমানা পেপার প্রস্তুত করা, নির্বাচন কমিশন বলেছে, আমি স্পষ্টভাবে সরাসরি প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য আমি শুনেছি, তিনি বলেছেন আমরা নির্বাচন করার জন্য ডিসেম্বর, তিনি একবার বলেছেন আমরা নভেম্বরের মধ্যেও নির্বাচন করতে প্রস্তুত আছি। নির্বাচন 3 মাসে যদি একটি তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করে সরকারকে শপথ করিয়ে চলে যেতে পারে, আপনি 2 বছর পাওয়ার পরে 18 মাস পাওয়ার পরে কেন নির্বাচন করতে পারবেন না? আমার মনে হয় এবং আপনি তারিখটা সিলেক্ট করতেছেন এমন ভাবে যাতে করে ওই 2 সপ্তাহে একটা বিশৃঙ্খলা করা হবে, এপ্রিলের সময় বা মার্চের শেষের দিকে করে নির্বাচন পেছানোর জন্য একটা যৌক্তিকতা আপনি দেখাবেন যে নির্বাচন পিছনে, তখন আবার আসবে কি বর্ষা, তাহলে যেতে হবে কোথায় 2026-এর ডিসেম্বরে। তার মানে এবং তার ডক্টর ইউনূসের যে প্রথম থেকে তার যে বক্তব্যগুলা, তার এই বক্তব্যগুলোর মধ্যে এক ধরনের দুরভিসন্ধি আমরা লক্ষ্য করছি। এক, দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন কখন হবে, তিনি তো বলেছিলেন আমি এই জায়গার মানুষ নই, আমি আমার কাজের জায়গায় ফিরে যেতে চাই। তাহলে আপনার কাজটাকে নির্বাচন করা কাদের পরামর্শে? রাজনৈতিক দলের, তারা যখন চায়, দেশের 52টি রাজনৈতিক দল চায় ডিসেম্বর নির্বাচন। আমি মনে করি না, এবং সালাউদ্দিন সাহেবের কথা থেকে আমি বুঝতে পেরেছি যেটা, যে ডিসেম্বরে না হয় যদি জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়, যে একটা যৌক্তিক সময়ে, রিজনেবল সময়ে যদি হয়, তারা সেটা মেনে নেবেন। কিন্তু এপ্রিলটা আপনি দেখেন জামাত এবং এনসিপি ছাড়া আর বোধহয় এবি পার্টি, এই তিনটাই আমি আগে অনেকবার ব্যাখ্যা করেছি আপনার চ্যানেলে, এগুলো হচ্ছে একই দল। এনসিপি এবং জামাত হচ্ছে, আপনি খুঁজতে হলে 100 জন মানুষ তাদের খুঁজে পেতে হলে আপনার অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হবে, এটা কোনো দলই নয়। এদেরকে লুক সাপ্লাই দেয় জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির এনসিপির মিটিং এ, এবি পার্টিরও সেম কাহিনী। কাজে এদের কথা তো বলে লাভ নাই। আপনি জামাত, হ্যাঁ তারা একটি বড় রাজনৈতিক দল এবং এই মুহূর্তে তারা একটা ডিসাইডিং ফ্যাক্টরও বটে, কিন্তু জামাত চাচ্ছে এপ্রিলে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কেন ডক্টর ইউনূস সাহেব এইরকম ঘোষণা করতে গেলেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে? আবারও বলছি, তার কাজ হচ্ছে রাজনৈতিক দলের পরামর্শে দেশ পরিচালনা করা। হি হ্যাজ নো রাইট, হি হ্যাজ নো ম্যান্ডেট টু টেক দিস কাইন্ড অফ ন্যাশনাল ডিসিশন। তিনি এটা করতে পারেন না। এখানে অনেকে আমাকে বলতেছেন যে আমি জামাতের পক্ষ থেকে মানে উপস্থাপনা না করে আমি জামাতের ভাষায় কথা বলতেছি। আমি আপনাদেরকে বলতে চাই যে আমি হচ্ছি উপস্থাপক। এখানে বিএনপি নেতা এসেছে, আমি তো তাকে তার বিরুদ্ধেই কথা বলবো। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, এগুলো আমি কমেন্টের সেকশন, এগুলা কিছু মানুষ আছে তার কিছু লেখা আছে বুঝছেন, কপি করে রেখে দেয়, ওটা পেস্ট করে ছেড়ে দেয়। আমি এগুলো এখন উত্তর দেওয়া বাদ দিয়েছি কিছু। এখন জনাব নুরুজ্জামান জামান তিনি বিএনপি নেতা, এখন আমি কি তাকে
প্রশ্ন করব বিএনপির ভাষায় না, আমি তো তাকে মানে আটকানোর জন্য প্রশ্ন করবো, যাতে তিনি মানে তাকে প্রশ্ন দিয়ে যাতে তাকে ঘায়েল করা যায়, কাবু করা যায়। আজকে যদি তার জায়গায় একজন জামাতা হতো, আমি ঠিকই প্রশ্ন অন্যভাবে করতাম। যাই হোক, না বললাম আর কি, যে এটা আসলে দর্শকদেরকে একটু ক্লিয়ার করলাম। তো যাই হোক, কিন্তু আমার মনে হয় যে বিএনপির উচিত হবে না আসলে, আমি জানি যে বিএনপি রাগান্বিত, আমার মনে হয় যে বিএনপি। আচ্ছা, আপনার প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তরটা আমি দেইনি, সরি। এখন আপনি বলছেন যে বিএনপি এই ক্ষেত্রে কি করবে। দেখুন, আমি মনে করি বিএনপির উচিত হবে তার সাথে আলোচনা করে এটাতে নেগোশিয়েট করে একটা ডেট ফিক্স করা, যাতে তাকে বোঝানো উচিত যে এটা ওই তারিখে হলে ভালো হয়। এতে যদি তিনি এপ্রিলে থাকার ব্যাপারে রিজিড থাকেন, তাহলে তার কাছে ব্যাখ্যা চাও যে আপনি তাহলে একটু কাইন্ডলি ব্যাখ্যা করেন যে কি কারণে আপনি এপ্রিলে চাচ্ছেন, এবং আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন এই 6 সপ্তাহে আপনি বাকি পুরো সংস্কার করে ফেলতে পারবেন। কারণ সংস্কারের ব্যাপারে তো আপনাকে শুনেন নির্ভর করতে হবে আপনার বড় যে স্টেক হোল্ডার গুলো। সেনাবাহিনীও বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, বিএনপি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং আমি এই কথাটা আপনার চ্যানেল অনেক জায়গায় বলেছি, নির্বাচন নিরপেক্ষ, ফ্রুটফুল এবং গ্রহণযোগ্য করতে হলে আপনার অবশ্যই সরকার, সেনাবাহিনী এবং বিএনপি এই 3টি বড় স্টেক হোল্ডারের মধ্যে একটি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতেই হবে। অন্যথায় এই নির্বাচন ডক্টর ইউনূস তিনি যেখানে জাতির মাথার মুকুট হয় থাকার কথা, তিনি নিজের থেকে কেন বিতর্কগুলা ডেকে নিয়ে আসতেছেন, এবং তার এই কার্যক্রমগুলোর কারণে যতই দিন যাচ্ছে কি হচ্ছে, একটা অবিশ্বাস সৃষ্টি হচ্ছে। এই যে বিএনপির মতো দল যে স্টেটমেন্ট দিল তার বক্তব্যের পরে, এটা নিশ্চয়ই কোনো ভালো লক্ষণ নয়, এবং পরিস্থিতি যে স্থিতিশীল এবং খুব ফ্রুটফুল এবং কি বলা যায় খুব স্মুথ হতে যাবে বলে আমি মনে করছি না। তাহলে তিনি যদি এই নির্বাচন তারিখ নাই এগিয়ে আনেন, আমি মনে করি না কন্ট্রাডিকশনে যাওয়ার দরকার আছে, তবে তাকে প্রেসার ক্রিয়েট করে এবং বুঝানো যে আপনার এই সিদ্ধান্তটা সঠিক নয়, এবং এটার জন্য যদি কিছু হয় সেটা নির্বাচন আজ হোক, কাল হোক, 2 মাস পরে হোক, 6 মাস হোক, যেদিনই হোক নির্বাচন, জনগণ যাকে ভোট দেবে সেই তো ক্ষমতায় আসবে। বিএনপি কে যদি ভোট দেয় বিএনপি আসবে, আর যদি না দিয়ে জামাতকে দিয়ে দেয় তাহলে জামাতও আসতে পারে, তাই না? কাজে সেটা নিয়ে তো সমস্যা নাই, কিন্তু আপনি নির্বাচনটাকে একটা আনন্দঘন পরিবেশে করতে না দিয়ে আপনি কেন জেনে শুনে, যেখানে অনেকগুলা ব্যারিয়ার আছে, আপনি ব্যারিয়ারের দিকে যাচ্ছেন। তাছাড়া তার এই বক্তব্যের পর আপনি দেখেছেন প্রত্যেককে, আমি দেখলাম জাতীয় পার্টির যে আন্দালিব রহমান পার্থ, মাহমুদ রহমান মান্না সাহেব, জুনায়েদ সাকি সহ বিপিন সহ সকলেই তার এই বক্তব্যটা নিয়ে সমালোচনা করছে এবং বলছে যে আপনি কেন জেনে শুনে, তার এসএসসি পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা, রমজান, এতটা ব্যারিয়ার আপনার মাথার উপর যখন আপনি কেন, তার মানে আপনি একটি ষড়যন্ত্রকারীদের অংশ হয়ে তাদের পরামর্শেই ওই জায়গায় নিয়ে নির্বাচনের তারিখটা ফিক্স করেছেন। তার মানে তো বুঝাই যাচ্ছে আপনি ষড়যন্ত্র করছেন। এই যে ষড়যন্ত্রকারী, এরা কারা? এই ষড়যন্ত্রকারীরা, এই যে বললাম, যারা নির্বাচন চায় না, যারা বলে সংস্কার শেষ না পর্যন্ত নির্বাচন হয় না, সেটা আমি স্পষ্ট করেই বলি এনসিপি এবং জামাত, তারাই হচ্ছে ষড়যন্ত্রকারী। এনসিপি বলতে তো কিছু নাই, আমি আরো বলছি এনসিপি বলতে কিছু নেই, এগুলো ভুয়া 100। ঢাকা শহরে আপনি দেখেছেন 100 মানুষ দিয়ে মিছিল করছে। কিন্তু আপনি কিভাবে বলতে পারেন যেই এনসিপির তরুণরা গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিল এবং যাদের কারণে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং মুক্তি পেয়েছে, তারা ভুয়া? এই এনসিপি তে মূলত ছিল ছাত্রদল, ছাত্র শিবির, এনসিপি, গণ অধিকার পরিষদ, সকল দল ছিল। এখন এই এনসিপিতে শুধু ইসলামী ছাত্র শিবির ছাড়া আর কেউ নেই, বিএনপিও নেই, গণ অধিকার পরিষদ নেই, কোন দল নেই। এই ছাত্র শিবিরের কর্মীদের কিছু অংশ, যারা যেমন নাহিদ, সে নিজেই বলেছে সে এক সময় ছাত্র শিবির করতো, পরে সে ছাত্র শিবিরের রাজনীতির থেকে ইনএক্টিভ হয়ে গেছে। ছাত্র শিবির যারা করে তারা আসলে ইনএক্টিভ হয় না, তারা আপনার কি বলা যায় তরল পদার্থের মতো যে পাত্র রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে ভিন্ন ভাষায় কথা বলে, এবং এরা প্রত্যেকে এরা ছাত্র শিবিরের এক্স কর্মী। তার মানে ছাত্র শিবিরের যে কর্মী এনসিপিরও সেই কর্মী, ছাত্র শিবিরের যে নেতা কর্মী এনসিপিরও সেই নেতা কর্মী। কাজে এটার মধ্যে কোনো ডিফারেন্ট আমি দেখি না, এবং একই ভাষা তারা এখন কথাও বলছে, একই প্ল্যানে তারা কথা বলছে। কাজে এনসিপি কে আলাদা দল হিসাবে দেখারই কোনো অবকাশ আছে বলে আমি মনে করি। আমি যদি একটু আমি কথা বলতে চাই, একেএম সরোয়ার ইসলাম ভুইয়ান বিপ্লব, তিনি একটা কমেন্ট করেছেন যে একটা বালুর ট্রাক সরানোর মতো ক্ষমতা তাদের ছিল না। তারপরে
এই ছাত্র জনতার আন্দোলনের কারণে এখন বেগম জিয়া মুক্তি পেয়েছে, বিএনপি আবার ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে, সেই আপনাদের মুখে অনবরত যেই ছাত্র নেতা যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের নামে সমালোচনা করতেছেন। আপনাদের নেতা শামসুজ্জামান দুদু তিনি বলতেছেন প্রস্তাব করে ভাসিয়ে দেব। আপনাদের নেতা বরকতুল্লাহ বুলু ভাই তিনি বলতেছেন ডক্টর ইউনূস নাকি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, যেগুলো বলা অবান্তর। এবং আপনাদের দলের হাইকমান্ড থেকে আবার এদেরকে সতর্ক করা দেওয়া যাতে অসংলগ্ন কথাবার্তা না বলে। এখন আপনারা যদি আপনার কাছে আমার প্রশ্ন যে আসলে আপনাদের এপ্রিল মাসে নির্বাচন মেনে নেওয়া ছাড়া আর কোনো পথ আছে কিনা? আপনারা যদি মেনে না নেন, আপনারা যদি আন্দোলন করেন, সেই আন্দোলনে সাধারণ জনগণ আপনাদের সঙ্গে থাকবে কিনা? আপনারা কি মনে করেন? ডক্টর ইউনূসের যে জনপ্রিয়তা, তিনি নামাজ পড়ার সময় সবাই বলতেছে স্যার দালালদের কথা শুনবেন না, 5 বছর দালালদের কথা শুনবেন না। তো আপনারা এগুলা আসলে বুঝতে পারছি। আপনি অনেকগুলো বিষয় নিয়ে আসছেন। দেখুন, আমি একটা করে আনসার দিই। আপনি প্রথম বলছেন যে বালু ট্রাকের প্রসঙ্গ। আপনি নিশ্চয়ই জানেন যে বিগত ফ্যাসিবাদী শাসক যে স্টাইলে রাষ্ট্র পরিচালনা করেছে, শুধু যে ফ্যাসিস্ট বালু ট্রাক আমি বলি না, এটা আমাদের এক দর্শক কমেন্ট করছে, এই যে কমেন্টে। হ্যাঁ, বুঝতে পারছি। সেই দর্শকের উদ্দেশ্যে বলছি, দর্শক আপনি নিশ্চয়ই এইটাও বলবেন এই ফ্যাসিবাদী শাসকই আপনার জামাতের নেতাদের দরে দরে ফাঁসি দিয়েছে, কিছুই করতে পারেননি। উইদাউট এনি জাস্টিস আমি বলবো, এটা জোর করে সাক্ষী বানিয়ে ফাঁসি দিয়েছে। এই ফ্যাসিবাদী শাসকই আপনার জামাতের অফিসটা বন্ধই রেখেছে, অফিসটাও বলতে পারেননি গত 15 বছর। মগবাজার এই ফ্যাসিবাদী শাসকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আপনার দলের প্রতীকটাও নিয়ে নিয়েছিল। আপনাদেরকে সেদিন তারেক রহমান সাহেব আশ্রয় দিয়েছিল, বিএনপি আপনাদের করুণা ভিক্ষা দিয়েছিল। আপনারা যাদের সেই প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন, বিএনপির হয়ে নির্বাচন করেছিলেন, এখন আপনারা সুযোগ বুঝে মনে করছেন নির্বাচন না করে এইভাবে পর্দার আড়ালে থেকে প্রতারণা করে, মুনাফিক শব্দটা আপনাদের জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য। আপনারা নির্বাচন না করে জোর করে বিপ্লবী সরকার করে দেশকে সিরিয়া, আফগানিস্তান, সোমালিয়া কাজেই নিজের চেহারাটাও দেখবেন। আপনি ফ্যাসিবাদী শাসকের ফ্যাসিবাদের অবসানের জন্যই তো 1500 মানুষ জীবন দিয়েছে। আপনি এক ফ্যাসিবাদের পরিবর্তে আপনি যদি আরেকটা ফ্যাসিবাদ হয়ে যান, এটার নাম তো গণতন্ত্র নয়। আপনি এক অপরাধীকে সরালেন, আপনি নিজেই তো আরো বড় অপরাধী হয়ে যাচ্ছেন। আপনি নিজেই তো বলছেন নির্বাচন করতে দেবেন না। তার মানেটা কি দাঁড়ালো? আপনি চুরের বদলে আরেকটা চোর দাঁড়াতে চাচ্ছেন না। আমরা সেটা চাই না, আমরা পরিচ্ছন্ন রাজনীতি করতে চাই। দ্বিতীয়ত আপনার প্রশ্নে আসি, আপনি যেটা বলছেন যে জনাব বুলু সাহেবের এই প্রসঙ্গটা নিয়ে আমি নিজে এর আগেও কথা বলেছি, আমি 2-3টা জায়গায় এই কথা বলেছি। দেখুন, জনাব বুলু যে কথাটা বলেছেন যে তার মেয়ে যে মনিকার মা 1970 সালে তার সাথে তার ভালোবাসার সম্পর্ক ছিল জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, এবং মনিকার মা ছিলেন অর্থোডক্স খ্রিস্টিয়ান। এবং আপনি জানেন যে আপনি নিজেও এই দেশে থাকেন, এই সকল দেশে হয় কি অনেকেই তার প্রেমের সম্পর্কে বিয়ে শাদী করে ফেলে, অনেক সময় ধর্ম পরিবর্তন করে না। আবার অনেক ক্ষেত্রে হয় কি সত্য দেওয়া হয় যে তুমি আমাকে বিয়ে করতে হলে তুমি ধর্ম পরিবর্তন করতে হবে। তবে জেনারেল যে কেসটা হচ্ছে, সাধারণত মুসলমানরা ধর্ম পরিবর্তন করে না। খেয়াল করুন, আপনি অন্য ধর্ম থেকে চলে আসে মুসলমান ধর্মে। এই ক্ষেত্রে যদি মনিকার মা অর্থোডক্স খ্রিস্টিয়ানও কিন্তু অনেকটা খুব কি বলা যায়, বেশ সংরক্ষিত ধর্ম। তো সেই ক্ষেত্রে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ধর্ম পরিবর্তন করে খ্রিস্টিয়ান হনও, এটি হচ্ছে একান্তই তার ব্যক্তিগত বিষয়। এইটাকে রাজনীতিতে নিয়ে আসার কোনো অবকাশ নেই। আপনি আপনার কনসার্ন দেখাতেই পারেন যে 90% মুসলমানের দেশে, কারণ মুসলমান রীতি অনুযায়ী আপনি যদি অন্য ধর্মের কাউকে বিয়ে করতে হয় তাহলে আপনাকে একই ধর্মের হতে হয়, অর্থাৎ মুসলমান হতে হয়। সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস ধর্ম পরিবর্তন করলেও পরবর্তীতে তিনি যে মুসলমান হননি, এই ধরনের কোনো তথ্য প্রমাণ আমাদের কাছে নেই। দ্বিতীয়ত হচ্ছে, আমরা তো ওনাকে নামাজ পড়তে দেখেছি কয়েকবার। নামাজ পড়তে দেখতেছেন, ইয়েস, আমি সেটাই বলছি, যেহেতু উনি নামাজও পড়তেছেন। আর তাছাড়া ধর্মকে আমি কেন রাজনীতিতে তার রাষ্ট্রীয় যে পদ, এইটার সাথে আমি এখানে কন্ট্রাডিকশনে নিয়ে আসবো। এটা জনাব দুলু যেটা বলেছেন, ইয়েস, তিনি হয়তোবা মনের ক্ষোভ থেকে বলেছেন। ডক্টর ইউনূসের যে একের পর এক ধরনের দুয়াশা সৃষ্টি করে মানুষকে বিরক্ত করে তোলা, এবং ডক্টর ইউনূসের প্রতি এখন মানুষ কিন্তু সত্য কথা আস্তে আস্তে কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে। এই বিরক্ত হওয়ার মূল কারণটা হচ্ছে এনসিপির মব সন্ত্রাস আর জামাতের অপকৌশলের রাজনীতি, কূটকৌশল। এই জামাতের কূটকৌশল এবং এনসিপির মব সন্ত্রাসের কারণে
তিনি কি হচ্ছে এদের কাছে দুর্বলতা দেখাচ্ছেন বিদায় মানুষ তার প্রতি, ডক্টর ইউনূসের প্রতি এক ধরনের বিরক্ত হয়ে উঠতেছে। সেই বিরক্ত হওয়ার কারণেই এই নির্বাচনগুলো নিয়েও মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে, এবং দেশের মোরলেস সকল রাজনৈতিক দল, আমি বলছি এই তিনটি রাজনৈতিক দল ছাড়া জামাত, এনসিপি আর ওটা কি এবি পার্টি, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ আর ওর নাম কি নজরুল ইসলাম মঞ্জু, এই দুইজন ছাড়া, মুজিবুর রহমান মঞ্জু, হ্যাঁ মুজিবুর রহমান মঞ্জু, এই দুইজন মানুষ ছাড়া তৃতীয় একটা মানুষের নাম এই দেশের একটা মানুষও জানে না। কারণ দুই টু ম্যান পার্টি, আর এনসিপি ধরেন 100 ম্যান পার্টি, এটা কোনো পার্টি না, এটা হচ্ছে জামাতের সৃষ্টি করা আর্টিফিশিয়াল প্রবলেম ক্রিয়েটর। আমি আবারও বলছি, let me finish. NCP and AB party is the problem creator created by the Jamaat Islami. আমার বোঝার to run the political hypocrisy, to run the political trickery, to run the political mockery. ধরেন They are not the political party, they are just a signboard. 1-man party, 2-man party, 5-man party. এটা কোনো রাজনৈতিক দলই নয়। কাজেই এদেরকে আপনি হিসাবে ধরে লাভ নেই। হ্যাঁ, কি বলতেছিলেন বলেন। আমার বোঝার জন্য আর কি, মনে করেন যে তর্কের খাতিরে ধরে নিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি খ্রিস্টান হয়ে গিয়েছেন, এই মনিকার মাকে বিয়ে করার সময় তিনি আর মুসলমান হন নাই, তর্কের খাতিরে ধরে নিলাম। বাংলাদেশের কোন আইনে আছে যে একজন খ্রিস্টান রাষ্ট্রের প্রধান হতে পারবে না? আমি সেটাই বলছি, কারণ 90% মুসলমানের দেশে একজন হিন্দু ধর্মের 9%-এর মতো হিন্দু আছে। একজন হিন্দু ধর্মের কেউ যদি হয়, খ্রিস্টান বাংলাদেশে 0.6% এবং বৌদ্ধ হচ্ছে 0.4%। যদি এইখান থেকেও কেউ দেশের রাষ্ট্রপ্রধান হয়, সরকার প্রধান হয়, বাংলাদেশের সংবিধানে কোনো ধরনের বাধা নেই এবং এটা তার সম্পূর্ণই নিজস্ব ব্যাপার। কাজে এইটা নিয়ে তার এই প্রসঙ্গটা এনেছে। আপনার কি মনে হয় না যে বরকতুল্লাহ বুলু অবান্তর বিষয়ে কথা বলেছেন, এটা কোনো দরকার ছিল না কোনো এটা বলা? শুনেন, এখানে বরকতুল্লাহ বুলু সাহেব যেটা বলেছেন তার আলোচনার প্রসঙ্গে আগপিস যদি আপনি শুনেন, সেই জায়গায় তিনি ডক্টর ইউনূসের যে কার্যক্রমগুলোর মধ্যে যে একটা অসামঞ্জস্যতা, অসংলগ্নতা বা বিশেষ দলের প্রতি তার যে এক ধরনের বায়াসড হওয়ার, জনগণের বিরক্তির উদ্রেক হওয়ার কারণে হয়তো তিনি কথা প্রসঙ্গে বিষয়টা নিয়ে এসেছেন। তবে তারপরেও আমি বলবো তিনি এই প্রসঙ্গটা না নিয়ে আসলেই ভালো হতো। এবং দুদুর কথা যেটা বলছেন, দুদু যেটা বলতে চেয়েছেন, দেখুন দুদু বলতে চেয়ে, জনাব শামসুজ্জামান দুদু যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে তিনি আসলে যে বিএনপির যে কর্মী বা নেতাকর্মীর যে আকার বা সাইজ, সেটার প্রেক্ষাপটে এনসিপির যে 100-200 মানুষ, এইটাকে কম্পেয়ার করতে গিয়ে তিনি বুঝাতে চেয়েছেন। তবে তার এই কম্পেয়ার করার ক্ষেত্রে তিনি যে শব্দ চয়ন করেছেন বা উদাহরণটা তিনি গ্রহণ করেছেন, সেই শব্দ চয়নের ব্যাপারে আমি মনে করি আরেকটু অন্যভাবে হতে পারত। তবে ইয়েস, কেউ যদি কোনো কোনো ধরনের ডেভিয়েশন দেখা যায় কারো কথায়, আলোচনায়, দলের কোনো নেতার বা দলের কোনো আলোচনায়, তাহলে কি করা উচিত? একটি দলের তাকে সতর্ক করা উচিত, তার বিরুদ্ধে ওয়ার্নিং দেওয়া উচিত, সকজ দেওয়া উচিত। বিএনপি সবসময় একটি মধ্যপন্থার উদার গণতান্ত্রিক এবং গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। বিএনপি তার দলীয় প্ল্যাটফর্ম থেকে যা সঠিক সেই কাজই করেছে। কিন্তু আমরা একইভাবে দেখি সেই এনসিপির হাসনাত আব্দুল্লাহ যখন আরেকজনের বাড়ি গিয়ে পুড়িয়ে ফেলে, যখন আদালতে গিয়ে দেখা যায় যে হাসনাতরা যখন বিচারকের উপর চাপ সৃষ্টি করে, যখন আরেকজনের বাড়িতে গিয়ে রাত্রেবেলা আগুন ধরিয়ে দেয়, তখন কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনও নেওয়া হয় না। এবং তাদের সেই যে পাহারাদার, তাদের সেই যে ডিফেন্ডার, অর্থ যোগানদাতা, রাজনীতির ট্রিকারি বা মখারি যারা চালায়, তারা কিন্তু আমরা দেখি নাই কখনো কোনো ধরনের কথা বলতে। তারপরে আমি বলছি জনাব শামসুজ্জামান দুদু এবং জনাব বরকতুল্লাহ বুলু, তাদের এই কথাগুলো আরেকটু অন্যভাবে হলে বিষয়টা আরো ফ্রুটফুল হতো, আরো মানে এখানে একটা ব্যাপারে আমি কথা বলতেছি, সেটা হচ্ছে কি, জনগণ বলতেছে যে বিএনপির কথাবার্তা আওয়ামী লীগের মতো হয়ে যাচ্ছে। যেমন এখানে আপনি বললেন যে তারা মানুষের বাড়িঘর পুড়িয়ে দেয়। এখানে যেই লোকটা, আমি বলছি আপনাকে এটা কারো বাড়ি পুরানো উচিত না, কিন্তু যেই লোকটা আওয়ামী লীগের আমলে অনেক অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সেই লোকটার উপরে খেপে গিয়ে এলাকাবাসী যখন তার বাড়ি পুড়িয়ে দেয়, সেখানে এনসিপির কি করার আছে? আপনারা দেখান যে এনসিপির লোকজন একটা বিএনপি নেতার বাড়ি পুড়িয়েছে, পুরানোই তো। যেসব বাড়িগুলো পুড়িয়েছে সবই হচ্ছে আওয়ামী লীগ।
লীগের, যদিও এগুলো করা উচিত না, বিনা বিচারে বা সে যত অপরাধী করুক না কেন তার বাড়ি ঘর পুরানো অন্যায়, কিন্তু এটাও তো দেখতে হবে যে আওয়ামী লীগের আমলে ওরা এত জুলুম করেছে, অত্যাচার করেছে, তখন কিন্তু এই জনতা ওই বাড়িগুলো পুড়িয়ে দিয়েছে। কিন্তু আপনারা এই যে এনসিপি কে দোষ দিচ্ছেন, ঠিক আওয়ামী লীগ যেভাবে কথায় কথায় ট্যাগ লাগাতো আপনারাও সেই ট্যাগ লাগাচ্ছেন। জামাতকে বলতেছেন স্বাধীনতা বিরুদ্ধ। এই শেখ হাসিনা কোনোদিন, শেখ হাসিনা কিন্তু ডক্টর ইউনূসকে সুদখোর বলতো, খ্রিস্টান বলে নাই, আপনারা সে খ্রিস্টানও বলতেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যদি আওয়ামী লীগের জনগণকে আপনাদেরকে আওয়ামী লীগের মতো কারেকশন করি, বিএনপি কখনো জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে খ্রিস্টান বলেনি। সেটা একজন আলোচক তার আলোচনার প্রসঙ্গক্রমে ব্যক্তিগত জীবনটাকে আলোচনার এক পর্যায়ে আসার কারণে তিনি উষ্মা প্রকাশ করেছেন বা বলেছেন যে তিনি যেহেতু বিয়ে করেছেন অর্থোডক্স খ্রিস্টান মহিলাকে, ইসলামিক রীতি অনুযায়ী তাকে একজন মুসলমানকেই বিয়ে করতে হবে, অথবা অন্য ধর্মের কাউকে বিয়ে করা জায়েজ আছে যদি উনি ধর্মান্তরিত হয় মুসলিম বা ইসলাম ধর্ম গ্রহণ করে, এইটাই তিনি বলেছেন। তবে আপনি এটা বলতে পারেন যে তার ব্যক্তিগত জীবনটাকে রাজনীতির আলোচনায় আনা উচিত হয়নি। দ্বিতীয়ত আপনি যেটা বলছেন যে দেখুন, আপনি নিজেই বলছেন যে কারো বাড়ি পোড়ানো উচিত নয়, তারা আওয়ামী লীগে অন্যায় করেছে, এইটা করেছে ওইটা করেছে। ইয়েস, আওয়ামী লীগ এই ভয়ঙ্কর ফ্যাসিবাদী শাসন চালিয়েছে বলেই তো তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাহলে আপনি সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদের দূষকদের কি করা উচিত? You should arrest them. You should take them to the court. আপনি তাদেরকে গ্রেফতার করুন, আইনে আওতায় আনুন। এখন আপনি গিয়ে যদি আবার উল্টো তাদের বাড়ি ভাঙেন, তাহলে কি হলো? অবস্থাটা কি হলো? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের গায়ে মানুষের কামড় শোভা পায়? বলেন। তবে আমার মতে, আমি কে মুসলমান বিয়ে করছে কে খ্রিস্টান বিয়ে করছে আমি এটা নিয়ে ব্যক্তিগতভাবে আমি এটা নিয়ে কোনো কথা বলতে রাজি না। যেমন আমি এটা নিয়ে কথা বলতেই রাজি না। আমি টোটালি একজনের ব্যক্তিগত ব্যাপার। অনেকে আমারে বলে যে ভাই পিনাকি ভট্টাচার্য যত মুসলমান বিয়ে করছে সে তো হিন্দু রয়ে গেছে। আমি বলছি যে এটা তার ব্যক্তিগত ব্যাপার। পিনাকি ভট্টাচার্যের বিরোধিতা করতে হলে তার রাজনৈতিক কথাবার্তার বিরোধিতা করতে হবে, কিন্তু ওই তার ব্যক্তিগত সে কোন মেয়ের সঙ্গে ভিডিও চ্যাট করছে, কোন মহিলারে বিয়ে করছে, সেই মহিলা মুসলমান, এইসব নিয়ে কথাবার্তা বলা নোংরামি ছাড়া কিছুই না। আমরা এই নোংরামির ভিতরে যেতে চাই না। তো এই হচ্ছে গিয়ে ঘটনা। আপনি অনেক সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। এখন আপনি জানেন যে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক, তিনি হ্যামস্টেড এবং কিলবোর্নের এমপি, তিনি কয়েকবার এমপি নির্বাচিত হয়েছেন। তিনি তার বিরুদ্ধে অনেক দুর্নীতি করে অনেক সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা আছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, পূর্বাঞ্চলের প্লট নিয়ে দুর্নীতি আছে। ইউকেতে হাসিনা ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী তাকে 7 কোটি পাউন্ডের বাড়ি উপহার দিয়েছেন। তো এই যখন অবস্থা, তখন আপনি অবশ্যই জানেন যে বিরোধী দল কনজারভেটিভ পার্টির একজন এমপি তাকে পদত্যাগ করতে বলেছেন, তারপর তিনি নগর মন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এখন ডক্টর ইউনূস আপনি জানেন আগামী পরশুদিন আসবেন ইংল্যান্ডে, এবং তিনি সেখানে ইংল্যান্ডের রাজা চার্লসের হাত থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পুরস্কার গ্রহণ করবেন, যেটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের এবং আমরা গর্বিত যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই পুরস্কারটা পাচ্ছেন। তো এই পুরস্কার আনতে গেলে আওয়ামী লীগ একটা বড় প্রতিবাদ সভা আয়োজন করেছে, এবং সেখানে ওই আমেরিকা থেকে সজীব ওয়াজেদ জয় আসবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টিউলিপ সিদ্দিকী একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। তিনি বুঝিয়ে বলতেন যে তার খালার সঙ্গে সম্পর্ক এবং তিনি যে জড়িত না এইসব বিষয়ে। তো এটা আপনি কি মনে করেন আসলে? আবার যে আওয়ামী লীগ সারাদিন ডক্টর ইউনূসের মুন্ডপাত করে সেই হাসিনার ভাগ্নি আবার দেখা করতে চায়, কি হিসেবে দেখছেন বিষয়টা? ধন্যবাদ। দেখুন, ডক্টর ইউনূসের সাথে মিস টিউলিপ সিদ্দিকীর সাক্ষাতের ব্যাপারটা তিনি সেটা চাইতেই পারেন, কারণ তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ, এইটুকু আমাদের বলতে হবে। না না, তিনি বারবার বলেছেন, তিনি বহুবার বলেছেন তিনি বাংলাদেশি না। Well, she may not hold the Bangladeshi citizen now. What I am saying, she is a Bangladeshi origin British citizen. আমার কথা বোঝা গেছে? বাংলাদেশের অরিজিন, এশিয়ান অরিজিন ব্রিটিশ সিটিজেন, সেটা আমরাও।
আমরাও বাংলাদেশি অরিজিন হয়তো বাবা এরকম। এখন প্রশ্নটা সেটা নয়। আমি একটু দেখি, আপনি দেখেন যে এখানে গার্ডিয়ানে আমি আগে তার যে রিপোর্টটা করেছে, তার যে সাক্ষাতের ব্যাপারটা, সেখানে একটা জিনিস বলা হচ্ছে কি কারণে তিনি সাক্ষাৎ করতে চাচ্ছেন। টিউলিপ সিদ্দিকি রিকোয়েস্ট মিটিং উইথ বাংলাদেশি লিডার ওভার করাপশন এন্ড এলিগেশন। Ex-minister wants to clear up misunderstanding over accusation she benefited from regime of her aunt, ousted Bangladeshi Prime Minister Sheikh Hasina. অর্থাৎ তার খালা শেখ হাসিনার কাছ থেকে তিনি যে অবৈধ সুযোগ সুবিধা নিয়েছেন বা তার বিরুদ্ধে তার অবৈধভাবে আর্থিক ভাবে লাভবান হওয়ার যে অভিযোগ, এটা নিয়ে তার বাসায় এটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং এইটা তিনি ক্লিয়ার করতে চান এবং তার বিরুদ্ধে যে করাপশন এলিগেশন আছে সেটাকে তিনি ব্যাখ্যা করতে চান জনাব প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে। নাও আপনি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে অনেকগুলা অভিযোগ আছে এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আপনি জানেন যে বিশেষ করে গত 15 বছর তো শেখ হাসিনা ওয়াজেদ এবং হাসিনা মুজিব পরিবারের সদস্যরা তারা অনেকটা দেবতা তুল্যই ছিলেন। তাদের করাপশন, তাদের সাথে কথা বলা, এগুলো তো সাহস কারো ছিল না। এখন তিনি ব্যাখ্যা করতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, ব্যাখ্যা করবেন যে নিশ্চয়ই তিনি কোনো তথ্য প্রমাণ বা দলিলাদি নিয়ে আসবেন যে এটার সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এটাতে তাকে শেষমেশ সাক্ষাতের সুযোগ দিবেন কিনা আমরা জানি না। এটা তো আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ তো এমনিতেই তার উপর খেপা আছে। এটা ছাড়াও বাজারে আরেকটা রিউমার আছে, সেই রিউমারটা আমি জানি না কতটুকু সত্য মিথ্যা, যে প্রফেসর রিউমারটা হচ্ছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন, একটি মিটিং চেয়েছেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো সাড়া দেওয়া হয়নি। আমি আগেই বলছি কতটুকু সত্য মিথ্যা আমরা সেটা জানি না, কারণ সত্য মিথ্যা না জানে এটাকে কোনো ডেফিনিট বা ডিরেক্টিভ আনসার দেওয়া যাবে না। তবে যদি এটা হয়েই থাকে তার মানে এটা বোঝাই যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যে জনগণের আস্থা থেকে সরে যাচ্ছেন এবং তার কার্যক্রম যে আগামী নির্বাচনকে অনিশ্চিত করে তুলছে এবং তিনি যে দীর্ঘ আন্দোলন সংগ্রামে 1500 মানুষের জীবনের বিনিময়ে যে গণতান্ত্রিক পথে ফিরে যাওয়ার যে প্রত্যাশা করেছিল মানুষ, তিনি সেক্ষেত্রে বেরিয়ার হয়ে দাঁড়িয়েছেন বিকজ অফ ওই যে একটু আগে আমি বললাম কয়েকটি রাজনৈতিক দলের কূটকৌশলের কাছে তিনি পরাজিত হচ্ছেন এবং তিনি বারবার জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে, এই যে আপনি বলছেন মসজিদে এসে মানুষ বলছে স্যার আরো 5 বছর, আপনি গত ঈদের জামাতে আপনি দেখেছেন যে পরিমাণ মানুষ বলেছে স্যার আরো 5 বছর, ওই 5 বছরের সেই মানুষের সংখ্যা 4 ভাগের 1 ভাগ করেছে এই বছর। আগামী বছর আপনি একজন কেউ না দেখতে পারেন। যদি অনেকে আবার বলতেছে যে এই লোকগুলিকে নাকি আনা, এই লোকগুলাকে অনেকেই বলছেন বাড়ায় খাটা বা বাড়াঠিয়া আনা হয়েছে। এখন এই লোকগুলা কেন, এই আপনি নিজের কাছে প্রশ্ন করুন। আপনি যদি কাউকে চান 5 বছর, আপনি কি করতে পারেন? আপনি মিডিয়ায় দিতে পারেন, আপনি সভা করতে পারেন, সমাবেশ করতে পারেন। ঈদের জামাতে এসে ওই জায়গায় সেলফি তোলা, হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি করা, 5 বছর পরে মিডিয়ার কাছে আর্টিফিশিয়াল প্রেজেন্টেশন করা, এটার নাম তো পলিটিক্যাল ট্রিকারি। থার্ড ক্লাস আরেকবার বলছে, পলিটিক্যাল ট্রিকারি, মখারি, তৃতীয় শ্রেণীর রাজনৈতিক চালাকি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি নামাজ পড়তে আসছেন, ঈদের নামাজ, আপনি একটু আগে বলছেন তার ধর্মকে কেন রাজনীতি নিয়ে আসবেন? আপনি নামাজ পড়তে এসে কেন ওই জায়গায় রাজনীতির কথা বলবেন? কারা এদেরকে নিয়ে আসে ভাড়া করে? তার মানে আপনি খেয়াল করুন, আমি যে শব্দগুলো আমি বুঝে শুনে বলছি, আমি তো এটা নিয়ে স্টাডি করি এগুলা, তার মানে এখানে রাজনৈতিক দুরভিসন্ধি আছে। ঈদের নামাজে এসে কেন আপনাকে বলা হবে স্যার 5 বছর? তারা বাড়াই খাটতেছে। এটা তো নামাজ পড়ার জায়গা, নামাজ পড়ার জায়গা। আপনার মনের পশুত্বকে বিসর্জন দিয়ে, কুরবানির পশু দিয়ে যে দিচ্ছেন আপনি প্রতীকী হিসাবে, এটার সাথে আপনার মূল যে থিমটা সেটা হচ্ছে আপনার মনের পাশবিক প্রবৃত্তিকে বিসর্জন দিয়ে সুন্দরের দিকে সমাজকে নিয়ে যাবেন, সুন্দরের দিকে, অক্ষের দিকে, শান্তির দিকে, প্রগতির দিকে, চিন্তায়, মেধায়, মননে আপনি একটি সুন্দর সমাজ গঠনের স্বপ্ন দেখবেন। আপনি এই মসজিদে এসে রাজনীতির বিষয় নিয়ে এসে আপনি এখানে বিভক্তি সৃষ্টি করছেন, বিশৃঙ্খলা করছেন, আর এইটাকে এক শ্রেণীর মিডিয়া এবং এক শ্রেণীর থার্ড ক্লাস, আমি আবার বলছি থার্ড ক্লাস মেন্টালিটির মানুষ এটাকে প্রমোট করছে। আপনি এটাকে সমর্থন করেন। মসজিদে কেন আপনি 5 বছর ধরে চিৎকার করবেন?
আপনি শৃঙ্খলাবদ্ধ হয়ে নামাজ করবেন, মানে ইবাদত বন্দেগী করবেন, আল্লাহর নৈকট্য লাভের আশা করবেন। আপনি কেন ওই জায়গায় রাজনীতি নিয়ে আসবেন? যারা করছে তারা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার, যাদের রক্তের সাথে মির্জাফরের রক্ত মিশে আছে, এরাই এই কাজগুলো করতেছে। আমি সরি, আমার কথাগুলো হয়তো টাফ হয়ে যাচ্ছে, এটাই বাস্তবতা। বাট ডিসএগ্রিমেন্ট থাকা সত্ত্বেও আপনি তো একটা ব্যাপারে আমার সঙ্গে একমত যে প্রফেসর ইউনূস বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, কোনো সন্দেহ নাই। আমি কোনোভাবেই সেটা অস্বীকার করছি এখন, এবং সে একটা বিশেষ সিচুয়েশনে সে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছে যেখানে বিএনপির সমর্থন ছিল তো অবশ্যই এখনো আছে, না ছিল বলবেন না, নো, আমি আপনাকে কারেকশন করি, আমারও এখনো সমর্থন আছে। আমরা তাকে সম্মানের জায়গায় দেখতে চাই, আমরা চাই তাকে তিনি সুন্দরভাবে নির্বাচন করে সম্মানের সহিত বিদায় নেন। তো সেই লোক যখন লন্ডনে আসতেছে রাজার আমন্ত্রণে সরকারি সফরে, সেই জায়গায় তারেক রহমানকে তিনি আপনার কথা অনুযায়ী, আপনার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, যেহেতু আপনি বিএনপি রাজনীতি করার আপনার কাছে অনেক বেশি তথ্য থাকে আমার চেয়ে, যে ডক্টর ইউনূস তারেক রহমানের সাথে দেখা করতে চায় কিন্তু তারেক রহমান দেখা করতে চান না। আমি বলছি রিউমার। যেমন এই যে টিউলিপ সিদ্দিকী দেখা করতে চায়, এখন তিনি দিবেন কিনা সেটা তার ব্যাপার। আমি বলছি রিউমার আছে বাজারে, এটা কোনো সংবাদ নয়, এটা কোনো অথেন্টিকেটেড সোর্স নয়। আপনি খেয়াল করুন কথাটা, আমি ক্লিয়ার করা দরকার, ইটস এ রিউমার। এখন তিনি কেনই বা তারেক রহমানের সাথে দেখা করবেন? বিএনপির যে বক্তব্য তো বিএনপি মিডিয়ায় দিয়েছে, তাই না? আর তাছাড়া দেখা করতে চাইলে হয়তো হতেও পারে, নাও হতে পারে, সেটা তো অনেকেরই অনেক ধরনের শিডিউল থাকতে পারে, থাকতে পারে। আমি বলছি না যে কোনো চাওয়া হয়েছে, এরকম কোনো সংবাদ আমি দিচ্ছি না। আমি বলছি একটা রিউমার বাজারে ছড়িয়েছে কিছু মানুষ, কারণ ফেসবুকে, ইউটিউবে আপনি দেখবেন অনেকেই রিউমার ছড়ায়। কারণ এটা এখনো কোনো পত্রিকার হেডলাইন হয়ে আসে, যখন কোনো নিউজ পেপারে আসে তখন আমি আপনাকে সোর্স দিতে পারি যে ইয়েস এটা ওই নিউজ পেপার থেকে আমি বলছি, তাই না? আমি এই জন্য আমি শব্দটা উল্লেখ করেছি। আই এম নট টেকিং দ্য লাইবিলিটি, আই এম ডিসক্রাইবিং ইট অ্যাজ এ রিউমার, রাইট? থ্যাংক ইউ। জি, তবে আমার মনে হয় যে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের দেখা করা উচিত, কারণ তিনি অনেক সম্মানিত মানুষ, ডিসএগ্রিমেন্ট থাকতে পারে, যাই থাকতে পারে, কিন্তু অন্তত দেখা করে সরাসরি কথা বলা উচিত। এবং শেষ পর্যন্ত আমি মনে করি যে যেহেতু বিএনপি বড় দল, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, অন্তত এবারের মতো ক্ষমতায় আসবে, দেখা করবে, মানে উনি যদি চায়, ডক্টর ইউনূস সাহেব যদি চায় হয়তো দেখা করতে পারে, আমি জানি না। আমি বলছি রিউমার বাজারে ছড়া হচ্ছে। এবং এই 3 বছর 4 বছর আমার মনে হয় যে এতে কিছু আসবে যাবে না, আসলে 3 মাস 4 মাস ব্যবধান, এতে কিছু আসবে যাবে না। আর টিউলিপ সিদ্দিকীর ব্যাপারটা আমার মনে হয় যে টিউলিপ সিদ্দিকী আসলে তার যে ভোটার আছে লন্ডনে, তার এলাকার এই ভোটারদেরকে বোঝাতে চান যে তিনি একটা রাজনৈতিক হয়রানির শিকার, এবং সেজন্য তিনি ডক্টর ইউনূসকে চিঠি দিয়ে নিজেকে নিরপরাধ প্রমাণের সুযোগ তিনি চাচ্ছেন। এবং এই রাজনৈতিক কৌশল কিন্তু টিউলিপ মনে করেন যে তার ভোটারদেরকে প্রভাবিত করতে পারে। এখন তিনি যেই দেশের এমপি, যে ইউকের এমপি, এই দেশে তো আপনার আইনের শাসন আছে, কোনো সন্দেহ নাই। সুতরাং টিউলিপের জানা কথা, টিউলিপ কি এটা জানে না যে টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে বাংলাদেশ থেকে, সেই টিউলিপের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করার আগে বা বিচার শেষ করার আগে সেই দেশের সরকার প্রধানের দেখা করার সুযোগ নাই? সত্য কিনা? টিউলিপের বিচার কার্য আদালতে চলমান। সুতরাং টিউলিপের এই বিচার শেষ হওয়া বা এর আগে ডক্টর ইউনূস যদি টিউলিপের সঙ্গে দেখা করে তাহলে আদালত প্রভাবিত হতে পারে, কোনো সম্ভাবনা নাই দেখা। তারপরেও দেখা করতে চাওয়ার জন্য চিঠি দিয়েছেন শুধু এই কারণেই যে তিনি তার এলাকার ভোটারদেরকে বলেন, দেখো আমি তো চেষ্টা করতেছি, আমি তো এই করতেছি, এইগুলো এই আর কি। যদিও তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, এবং প্লাস রূপপুর প্রকল্প থেকে $500 কোটি কমিশন নেওয়ারও একটা বিষয় আছে। তো এই হচ্ছে ঘটনা যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, আমরা কিছু মেহমান দাওয়াত দিয়েছি। তো জনাব নুরুজ্জামান জামান ভাই, আপনি যদি আপনার সমাপনী বক্তব্য দিয়ে শেষ করতে চান তাহলে আমরা দর্শকদের সঙ্গে একটু কন্টিনিউ করবো আর কি। আচ্ছা, ঠিক আছে। না, আমার সমাপনী বক্তব্য বলতে কিছু নাই, যেটা আমি যা বলছি এইটারই আমি যদি আমাকে শেষ কথা বলতে বলেন, দেখুন, দিন শেষে মানুষ কিন্তু আপনার কাজের দ্বারাই মূল্যায়ন করবে। আপনি যে
কাজ নিয়ে যে টার্গেট নিয়ে এসেছেন, তাছাড়া আপনি এই 4 মাসে বা এখন 4 মাসও আমি বলতে প্রস্তুত নই, এখন আমি প্রস্তুত আছি যে ফেব্রুয়ারি শেষটা হলে হয় কি নির্বাচনের পরিবেশটা সুন্দর হয়। তাহলে কেন ইচ্ছে করে আপনি জানতেছেন আগের থেকেই যে এখানে কিছু ব্যারিয়ার আছে, তাহলে জেনে শুনেই আপনি যখন নির্বাচনটাকে এপ্রিলে নিয়ে যাচ্ছেন, তার মানে মনে হচ্ছে এখানে কোনো দূরভিসন্ধি আছে। যদি এই ধরনের কোনো দূরভিসন্ধি থাকে এবং নির্বাচন অনুষ্ঠান না করে এটাকে আরো দীর্ঘমেয়াদী পিছিয়ে দেওয়ার, মনে রাখবেন দেশের এই সংকট মুহূর্তে আপনার কাছ থেকে অবশ্যই জাতি দায়িত্বশীল ভূমিকা আশা করে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই কাজ করতে গিয়ে যদি তিনি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতেই যদি অপারগ হয়ে যান এবং একসময় যদি দেখা যায় দেশের বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তবে তার দায়িত্ব কিন্তু তাকে নিতে হবে, কারণ তিনি এখন ক্যাপ্টেন। আমি এইটুকুই বলবো, তাকে সেটা বুঝেই দেশের প্রধান স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে, বিএনপি, সেনাবাহিনী, জামাত এদের সাথে আলোচনা করে, আমি মনে করি না জামাতকেও এনে যদি প্রধান উপদেষ্টা বলেন যে ফেব্রুয়ারির এই 10 তারিখের মধ্যে হলো, সমস্যা তো দেখি না। 6 সপ্তাহে আর এপ্রিলের ফার্স্ট উইক হলে 6 সপ্তাহে ডক্টর ইউনূস সাহেব আপনি কি সংস্কার করে ফেলবেন যেটা আপনি 1.5 বছরে করতে পারতেছেন না, 19 মাসে করতে পারতেছেন না।